ওয়েল, আজকে একটু কয়েকদিনের বেশ লম্বা ছুটিতে আমি ছিলাম, তো বেশ অনেকটা গ্যাপ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। জমি আজকে ভুতুরে আড্ডা হবে। আজকে প্রচুর প্রচুর ভূতের গল্প তোমাদের জন্য আবার স্টক করে নিয়ে চলে এসেছি। আর তার সাথে কিন্তু আজকে প্রচুর ইউজফুল জিনিসও তোমাদেরকে দেখাবো। তার আগে আমি দেখে নিই যে আমার লাইফটা ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, তোমরা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা। আগে আমাকে কেউ কনফার্মেশন দাও। আমি এখনো পর্যন্ত স্ক্রিনে কিছু সেরকম দেখতে পাচ্ছি না। অমৃতা বিশ্বাস লিখছে আমি এসে গেছি, ওকে থ্যাংক ইউ। সৌভিক হাজরা লিখছে হ্যালো হ্যালো, আমাকে কি ঠিক করে শোনা যাচ্ছে আমার কথা? মমিতা দাস দত্ত লিখছে কেমন আছো দিদি? ভালো আছি। আচ্ছা, সিরাত লিখছে ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা সবাই আমার জন্য প্রচুর কনসার্নস, মানে আমি দেখেছি তোমাদের কমেন্টসগুলো পড়েছি, প্রত্যেকে আমার জন্য প্রচুর উইশ করেছো। সো থ্যাংক ইউ সো সো মাচ। মানে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করতে পারিনি, আমার নিজেরও খুব খারাপ লাগছিল এটার জন্য যে আমি সবাইকে এতগুলো কমেন্টস পড়ছে কিন্তু কাউকে রিপ্লাই করতে পারছি না। আসলে এক তো শরীর পারমিট না করলে তখন কিছু ভালো লাগে না, তার মধ্যে আবার অত সময়ও থাকে না যে প্রত্যেকটা কমেন্টে বসে বসে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করব, কারণ ইউটিউবের দুটো চ্যানেল আছে, ফেসবুক আছে, তো হোয়াটসঅ্যাপে এত টেক্সট আসে। তো আমি প্রত্যেককে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে। স্বাভাবিকভাবে যে কোনো মানুষের ভালো লাগবে না, কেউ কাউকে ভালোবাসলে কনসেপ্ট থাকলে। এখন পসিবল না, আমি লাইভ স্টার্ট করে দিয়েছি। কি ডোন্ট, এখন না বাবা, পরে এরকম করছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বসো, আমি পরে। আচ্ছা, আজকে আবার আমার পুচকেটা কেন খেপেছে জানি না। ঠিক আছে, প্রচুর গল্প আছে তোমাদের জন্য। ইউটিউবেও আজকে বলবো দুটো ঘটনা। একটা বান মারার ঘটনা বলবো, খুব ছোট্ট করে বলবো। ওটা একটা আমার অ্যাস্ট্রোলজার ফ্রেন্ডের কেস স্টাডি, তো বলবো না কেস স্টাডি, অ্যাকচুয়ালি বলাটা ভুল হবে, কেননা কেসটা ও নেয়নি। কিন্তু কেসটা একটা কেন নেয়নি, কি জন্য নেয়নি, সেটা খুব ইন্টারেস্টিং, তো সেটা আমি বলবো। আর তার সাথে খাবিশ জিনের গল্প বলবো আজকে, ঠিক আছে? আজকে সকালে আপডেটে আমি দিয়েছিলাম, সেটা একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা, সেই জিনের একটা স্টোরি বলবো। তার সাথে এখন আমি একটা হোটেলের গল্প দিয়ে স্টার্ট করি, একটা হোটেলের গল্প বলবো, আর তারপরে থাকবে হচ্ছে আর একটাও বেশ মজাদার একটা ভয়ানক ভয়ের মানে ভূতের গল্প। বেশ, আজকে ভূতের গল্পের উপরেই থাকছি, দেখা যাক, খুব লম্বা করবো না সেশনগুলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো নেক পিসটা খুব সুন্দর, বাসু কৃষ্ণা লিখছে, একটু বলি। এই যে নেক পিসটা, আমি একটু ক্লোজ ভিউ তোমাদের দেখাই, আগে দেখো। এই যে নেক পিসটা, এটা আমাকে পাঠিয়েছে মণিদীপা। কি বিউটিফুল একটা, এটাকে তো আমি মানে নেক পিস কম স্নেক পিস বেশি বলি। ইট লুকস লাইক এ স্নেক, ভেরি ভেরি নাইস, ভীষণ সুন্দর। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা কতটা বুঝতে পারবে জানো না, আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পারছো এটার রিফ্লেকশনটা, মাই গড, মানে এত সুন্দর আলোর প্রতিফলনটা হচ্ছে না নেক পিসটাতে, মানে বিউটিফুল, এত ভালো একটা পিস। আচ্ছা, এই বেসিক জিনিসটা এটা, ঠিক আছে? এই ক্রিস্টালসগুলো যেগুলো রয়েছে, এগুলো খুব এক্সপেন্সিভ একটা ক্রিস্টাল। আমি ইয়ারিংটা একটুখানি ক্লোজ ভিউতে দেখাচ্ছি, দেখো তোমরা, তাহলে আরো বেটার বুঝতে পারবে। এটা যাচ্ছে এটার সেটের ইয়ারিংসটা, এই দেখো। এই যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা খুব সুন্দর, এটাতে আলোটা খেলছে একদম মাল্টি কালার হয়ে জিনিসটা খেলছে। এই জিনিসের এক্স্যাক্টলি এইটা নয়, হ্যাঁ, এক্স্যাক্টলি যদি কেউ বলো যে শ্রেয়াদি যেটা পড়েছিল সেই সেটটা দিতে, সেটাও আগেই বলেছে, নাউন্স করে দেবে যে আমি এক্স্যাক্ট এই সেটটা তো দিতে পারবো না, বাট এই জিনিসের, এই ক্রিস্টালের, এই ম্যাটেরিয়ালের ওর কাছে এই মুহূর্তে হিউজ কালেকশন আছে অ্যাভেলেবল, প্রচুর স্টক ঢুকেছে। তো তোমরা যারা, ভালো লাগলো তোমাদের এই কালেকশনটা, যারা আমি বুঝতেই পারছো এটা একটা পার্টি ওয়্যারের সাথে পরেছি। এটা যদি আমি এই হাইনেকটা ভেতরে না থাকতো, এটা যদি একটা এমনি ক্যাজুয়াল পার্টি ওয়্যারে তোমরা যদি কোনো পার্টিতে পরে যাও, যেটা স্কিনের ওপর যদি থাকে, এটা আরো কতটা গর্জিয়াস লাগবে তোমাকে, ঠিক আছে? বাট আমি জাস্ট জিনিসটাকে বেটার ওয়েতে এক্সপোজ করার জন্য তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে এইভাবে তোমরা যে কোনো পার্টি ওয়্যারের সাথে পরলে এটা গর্জিয়াস একটা লুক তোমরা ক্যারি করতে পারবে। 9832163788 এই নাম্বারে মণিদীপাকে যোগাযোগ করো, আর ওর কাছে এটার প্রচুর স্টক রয়েছে। এক্স্যাক্টলি এইটা নয়, এই জিনিসের সেম
বিভিন্ন রকম ভ্যারাইটি অফ ডিফারেন্ট কালেকশন তোমরা পাবে, কিন্তু এক্স্যাক্ট এই ডিজাইনটা পাবে না। কিন্তু প্রত্যেকটার এগুলো খুব ইউনিক কালেকশন, একটাই থাকে, প্রত্যেকে যেটা যেটা পড়বে সেটাই তার জন্য একদম ইউনিক একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? সো এক্স্যাক্টলি এটা নয়, বাট এই ক্রিস্টাল মেড এই রকম প্যাটার্নে তোমরা প্রচুর জুয়েলারিজ পেয়ে যাবে ওর কাছে। 9832163788, আবার রিপিট করছি 9832163788। ওকে, এবার ভাই তোমাদের আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো শীতের, এটা আমি দেখাবোই, মানে আমি পুরো আপ্লুত যাকে বলে। কি বানিয়েছিস, আমাকে এগুলো পাঠিয়েছে আদেশ ভেসেজের তরফ থেকে অদিতি পল। ও তোমরা জানো যে আমাদের এর আগেও আমাদের এসপিজি থেকে প্রচুর ক্লায়েন্টস ওর কাছ থেকে প্রোডাক্টস নিয়েছে, অ্যান্ড ওর প্রোডাক্ট সার্টিফাইড প্রোডাক্টস, কোনো টেনশন না করেই তোমরা নিতে পারবে। প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো, ভেষজ মানে কমপ্লিটলি ভেষজই, ওখানে কিন্তু কোনো রকম কেমিক্যালের অ্যাপ্লিকেশন থাকে না, ঠিক আছে? সো এই জন্যই ওর কোনো প্রেজারভেটিভও ইউজ করে না বলে লংজেবিলিটি কিন্তু কম হয় প্রোডাক্টগুলো, মানে তোমাকেও বলেই দেবে 3 মাসের মধ্যে প্রোডাক্টটা শেষ করে ফেলবেন। ওটাকে কিন্তু তুমি ভাবলে যে কিনে রেখে 6 মাস বা 2 বছর ফেলে রাখবো মার্কেট প্রোডাক্টসের মতন, তা নয়, কিন্তু উইদাউট প্রেজারভেটিভ একদম খাঁটি জিনিসটা তৈরি করে। তার মধ্যে ও বেছে বেছে, আজকে আমি বেশি দেখাবো না, 4টে ওর প্রোডাক্ট সম্পর্কে বলবো, অ্যান্ড বিউটিফুল, মানে এত ভালো কি করে বানিয়েছিস যেটা আমি প্রথম দেখাবো। এটা হচ্ছে কুমকুমাদি তৈলম। এই কুমকুমাদি তৈলমটা, এটার প্রাইস যাচ্ছে, এইটুকুর প্রাইস যাচ্ছে 1000, ঠিক আছে? এটা একটু এক্সপেন্সিভ, এটার প্রাইস আছে 1000, মানে বুঝতে পারছো একটু না, একটু ভালোই এক্সপেন্সিভ। এইটুকুনি অয়েলটার দাম হচ্ছে 1000। এটার মধ্যে প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে, আমি আলাদা করে বলছি না সবগুলো। ওই আমন্ড অয়েল থেকে স্টার্ট করে অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, স্যাফরন, চন্দন, তারপরে অরেঞ্জ পিল পাউডার, এরকম অনেকগুলোর মিশ্রণে এটা তৈরি হয়েছে। এটা তোমরা শীতকাল ছাড়া ব্যবহার করতে পারবে না, কারণ আমি গরমেও মানে আমি গরমে বলছি, মানে আমি শীতেও যখন ইনিশিয়ালি আমাকে পাঠিয়েছিল আমি ইউজ করে দেখেছি, আপার লিপসটা বেশ ঘাম ছিল, তার মানে গরমকালে একেবারেই যাবে না, এসি ছাড়া তোমরা এটা ইউজ করতে পারবে না। আর যদি এসিতে থাকো তাহলে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে 12 মাসে। আদারওয়াইজ শীতকালের জন্য জাস্ট গো ফর ইট। যাদের সামনে বিয়ে আছে, আমি বলবো যদি আর 2-3 মাস, মানে ফেব্রুয়ারি মার্চ এই অবধি তো বিয়েটা চলতেই থাকে, যাদের বিয়ে টিয়ে আছে তাদের যদি, মানে আমি বলবো যে এটা মনে হয় না কোনো স্কিনে এফেক্ট করবে, এরকমই এটা রাত্রেবেলা ইউজ করতে থাকো, ইউ উইল গেট মানে ব্রিলিয়েন্ট চেঞ্জ। আমি নিজে বলছি এত ভালো স্কিন প্রোডাক্ট আমি সত্যি দেখিনি। এটা কি বানিয়েছিস ভাই তুই, অসাধারণ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি অদিতিকে, দারুণ বানিয়েছে এটা। এইটা একদম অরিজিনাল কুমকুমাদি তৈলম যেটা হয় সেইটাও বানিয়েছে, অ্যান্ড এটার প্রাইস আছে 1000। এটা একটা ফেশিয়াল অয়েল যেটা রাত্রেবেলা জাস্ট তুমি 3-4 ড্রপস, কিংবা হয়তো 3-4 না কভার আপ হলে তাহলে 5-6 ড্রপস তোমাকে নিতে হবে, আর ভালো করে এটাকে অ্যাবজর্ভ করা পর্যন্ত এটাকে মানে জাস্ট ওটাকে লাগিয়ে তারপর তুমি শুয়ে যাও, সকালবেলা উঠে ইউ উইল ফিল গ্রেট, জাস্ট গ্রেট। এটার এফেক্টটা উইদিন 7 ডেজ বুঝতে পারবে, এতটাই ভালো এই কুমকুমাদি তৈলম। আর আরেকটা জিনিসে আমি ওর পুরো পাগল হয়ে গেছি, দ্যাট ইজ এই লিপ বামটা। এই লিপ বামটা অপূর্ব, ওইটাও বানিয়েছে, যেমন সুন্দর একটা স্মেল, আর তার সাথে এটা সুন্দর গ্রিজিনেসটা আছে। তো আমি না এখন এটাকে এই শীতকালটাতে লিপস্টিকের ওপরেও খুব ইউজ করছি, যখন আমি লিপস্টিক লাগিয়ে তার উপরে লাগিয়েছি, যেটা একটা সুন্দর একটা ভালো বেশ একটা গ্লসি লুকও দিয়েছে লিপস্টিকটার। বাট এই লিপ বামটা এমনি তুমি সারাক্ষণও লাগিয়ে রেখে দিতে পারো, রোজ প্যাটেলসের কালার, কোনো কালার এখানে অ্যাপ্লাই করা হয়নি, সো বিউটিফুল প্রোডাক্টস। আর এছাড়াও দুটো প্রোডাক্ট অলরেডি তোমরা এসবিসি থেকে অনেকে নিয়েছো, বাকিরাও আরও নেবে আমি জানি। একটা হচ্ছে ওর আলো কেসার জেল, যেটা ওর অ্যালোভেরা কেসার জেল যেটা আছে সেই প্রোডাক্টটা, এটা তো ভীষণ পপুলার একটা প্রোডাক্ট ওর, এটা 12 মাস ইউজ করা যায়, এটা ভীষণ ভালো ট্যান রিমুভ করে। আর এই মুহূর্তে একটা ময়শ্চারাইজার ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু এটা শীতকাল, তো এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো ময়শ্চারাইজারটাও খুব সুন্দর, খুব ভালো, একদম মানে লাইট ওয়েট, কিন্তু তার সাথে অনেকক্ষণ ময়েশ্চারটাকে ধরে রাখে, বিউটিফুল প্রোডাক্টস। মানে আজকে আমি 4 অফ বেস্ট প্রোডাক্টস দেখালাম ওর। এই দেখো, এই অ্যালোভেরা জেলটা, কেসার জেলটা, এই ময়শ্চারাইজারটা, এই লিপ বামটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং এটা আমি মিকোকেও বলছিলাম তুই ইউজ কর, এটা ভালো, মানে এটা একদম হার্মলেস, তোমার বাচ্চাদের জন্য ভালো। স্কুল যাওয়ার আগে অনেক সময় বাচ্চাদের ঠোঁট ফেটে যায় না, তো একটু দিয়ে নিলে কোনো অসুবিধা নেই।
আর দিস ওয়ান, ও মাই গড, এই কুমকুমাদি অয়েলটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, বিউটিফুল প্রোডাক্টস, খুব ভালো খুব ভালো। এবার আমি একটু দামগুলো দেখি আমার কাছে কি কি আছে লেখা, সবগুলো লেখা আছে কিনা জানি না। আচ্ছা, এটার আমি তো বলে দিলাম তোমাদেরকে যে প্রাইস আছে 1000 কুমকুমাদি অয়েলটা। এছাড়াও কিন্তু ওর কাছে নর্মাল 450 রেঞ্জে গোল্ড ফেশিয়াল অয়েল আছে, যেটা 24 ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে তৈরি করা হয়। ওটার প্রাইস যাবে 450, এইটুকুনি পাওয়া যাবে, কিন্তু সেটা 450 প্রাইস। ওটাও একটা খুব ভালো ফেশিয়াল অয়েল। আর একটা 350রও আছে, যেটাও মানে এমনি আমন্ড অয়েল, অলিভ অয়েল দিয়ে তৈরি হয়, একটা মিক্স অফ মানে ডিফারেন্ট কিছু অয়েলসের হবে। সেটা নর্মাল একটা ফেশিয়াল অয়েল ওর কাছে আছে, সেটা 350। যারা ভাবছো 1000টা খুব একটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না, ইন দ্যাট কেস 450 350তে ওর কাছে সুন্দর সুন্দর ফেশিয়াল অয়েল আছে। আর শীতকালে আমি বলবো, সবাই জিজ্ঞেস করো না কি করে মেনটেন করা হয় যে স্কিনটা এত মানে গ্লো করবে, টান টান থাকবে, অতটা ফাটবেও না। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু ফেশিয়াল অয়েল একটা রাত্রেবেলা ইউজ করা খুব এফেক্টিভ, বিশেষ করে যারা টিনেজে আছে তাদের জন্য আমি বলবো খুব এফেক্টিভ হয়। ওকে, সো আমি প্রাইস বলে দিয়েছি। আর লিপ বামটার প্রাইস আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি 100 টাকা। এটার প্রাইস আছে 100, এটার প্রাইস আছে 100। এই একদম নন অয়েলি নন স্টিকি এই ময়শ্চারাইজারটার প্রাইস আছে 220, ময়শ্চারাইজারটার প্রাইস আছে 220। আর অ্যালোভেরা জেলটা যাচ্ছে হচ্ছে 200। ওকে, এটা যাচ্ছে 200, এটা যাচ্ছে 220, এটা যাচ্ছে 100, আর এটা আমি বললাম 1000। ওকে, 8017925435, আবার রিপিট করছি 8017925435, 8017925435, এটা অদিতির নাম্বার। প্রত্যেকটা সার্টিফাইড প্রোডাক্টস, তো নির্দ্বিধায় তোমাদের ভালো লাগলে তোমরা পারচেস করতে পারো। যাদের সামনে বিয়ে বাড়ি আছে, বা যারা নিজেরা ব্রাইড, বা যাদের খুব কাছের মানুষের বিয়ে, তাদের তো অবশ্যই স্কিন কেয়ার করতেই হবে। স্কিন কেয়ার স্টার্ট করো, খুব ভালো করে নিজের ত্বকের খেয়াল রাখো। এবং আরেকটা কথা বলছি, যারা তোমরা ভাবো বিয়ে বাড়ি যাওয়ার আগে ওই একদিন একটুখানি পার্লার চলে যাব, একটু ফেশিয়াল করে নেবো, আর আমার স্কিন খুব সুন্দর লাগবে, গ্লোয়িং লাগবে, একদম তোমরা ভুল ভাবো। তোমার কোনো পার্লার যাওয়ার দরকার পড়বে না, যদি তুমি 12 মাস নিজের স্কিনটাকে প্রোটেক্ট করো, সুন্দর করে নিজের স্কিনটাকে মেনটেন করো। সো অবভিয়াস ব্যাপার, সারা মানে বছর মেনটেন করো, তাহলে আর ফেশিয়ালের পেছনে শুধু শুধু টাকাটা ওয়েস্ট করতে হয় না। ওকে, সো আর আমি বলবো না। এই অদিতি জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম অদিতি। আমি কিন্তু একদম খুব জেনুইন ফিডব্যাক দিলাম ফ্রম কোর অফ মাই হার্ট, বিশ্বাস কর। এত ভালো ফিল করেছি না আমি প্রোডাক্টগুলো ইউজ করার পর, আমি এত ভালো নিজে চেঞ্জটা ফিল করেছি, তো আমার নিজের খুব ভালো লেগেছে, সেই জন্য আমি এত ভালো করে, তাই জন্য তোর ফিডব্যাকটাও শেয়ার করতে পারলাম। ওকে, সো ওর আরও অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, সেগুলো আমি গ্র্যাজুয়ালি আসবো, আমি নিজেও ইউজ করে তারপরে ফিডব্যাক দেবো, ঠিক আছে? আমি এখন ওর সব কটা প্রোডাক্ট ইউজ করিনি তো বলতে পারবো না, তো যেগুলো ইউজ করেছি সেগুলোরই ফিডব্যাক দিলাম, বাকিগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। আচ্ছা, তোমার বলা সব গল্প আমার শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এত ভালো গল্পটা বলার জন্য কেউ লিখলো, উঠে গেছে। এতদিন পর তোমায় দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পল্লবী রয় লিখছে দারুণ লাগছে, থ্যাংক ইউ। ওকে, সো এবার একটা হোটেলের গল্প বলে ফেলি। প্রথম বলবো হোটেলের গল্পটা দিয়ে যেটা স্টার্ট করব, কে পাঠিয়েছে দাঁড়া, এটা আমাকে পাঠিয়েছে প্রবাবলি শ্রীজা না? হোটেলের গল্পটা কি পাঠালো, নামটা ভুলে গেলাম, এক সেকেন্ড। এতগুলো গল্প জমা পড়ে গেছে, কবে যে বলে উঠবো সেটাই মনে করতে পারছি না। হ্যাঁ, সৃজাই পাঠিয়েছে ওটা। তো সৃজার এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে কোন্নগর থেকে, কিন্তু বিশাখাপত্তনমের ঘটনা এটা। ও অডিট করে এবং তার জন্য ওকে ভিন্ন জায়গাতে যেতে হয়। তো ওদের টিমে সেবার ছিল হচ্ছে 11 জন মেম্বার, আর ও অডিট করতে বিশাখাপত্তনমে গেছিল। তো ওখান থেকে ওদেরকে একটা হোটেল প্রোভাইড করা হয়, সেই হোটেলের ও ছিল হচ্ছে রুম নাম্বার 206 বা 7-এ, ঠিক আছে? কিন্তু কোনো কারণে ওর রুমটা ওর পছন্দ হচ্ছিল না মানে ওর রুমটা মানে একটু বেশি আলো ঢোকে, বা ও বলছিল একটা হয় না মানে তোমার একটু ভাইবসটা খুব রং আসে, ভালো লাগছিল না রুমটায় থাকতে, মোট কথা মানে স্ট্রাকচারটাও পছন্দ হচ্ছে না, তারপর সেখান থেকে ভালো করে কিছু বাইরেটা দেখতেও পাচ্ছে না, ভিউটিউগুলো ভালো লাগছে না। এবার 203-তে একদিন বোধহয় রুম সার্ভিস পরিষ্কার করছিল রুমটাকে, আর ও বোধহয় ওর রুম থেকে বেরিয়ে সেই সময় বেরোবে বলে অফিসের জন্য রেডি হয়ে রওনা দিচ্ছে।
তো এক ঝলক জাস্ট এরকম হয় না যে রুম সার্ভিসের জন্য কোনো রুম খোলা থাকলে আমরা একটু টুকি মেরে দিই, তো ওই রকম ভাবে ক্রস করতে যাওয়ার সময় টুকি মারতে ও দেখছে রুম 0203 থেকে একটা ভিউ আসছে জানলা দিয়ে, যে ভীষণ সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে আছে ওপাশটা, আর ওর না মানে রুমটা অ্যাজ আ হোল খুব ভালো লেগেছে। তা ও মনে মনে ভাবছে যে ইস, আমাকে যদি এই রুমটা না দিই, এই রুমটা দিতে কত ভালো হতো, একবার কি রিসেপশনে গিয়ে কথা বলবো যে আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে আমাকে, এই রুমটা তো আপনাদের ফাঁকা হয়ে গেছে, তাহলে আমাকে এখানে শিফট করিয়ে দিতে পারবেন। যথারীতি ও গিয়ে রিসেপশনে বলবে কি বলবে না করতে করতে যাই হোক আবার সংকোচ করে বলেনি যে ঠিক আছে একটা রুমে রয়েছি, আবার সেটা চেঞ্জ করা, আবার ব্যাগপত্র নিয়ে এদিক ওদিক যাওয়া থাকবে, আর বললেই বা চেঞ্জ করবে কেন ওরকম ভাবে, ওদের তো আগে থেকেই হয়তো বুকিং টুকিং থাকে। তো এইসব এত ভাবনা চিন্তা করতে করতে যাই হোক আর বলে ওঠা হয়নি, ও ওর মতন অফিসে বেরিয়ে গেছে, দিয়ে আবার মাথা থেকে জিনিসটা বেরিয়ে গেছে যে ওর ভালো লেগেছিল বা কিছু। এবার ওরা কিন্তু ওইখানে বেশ অনেক দিন ছিল, মানে অডিট যখন চলে তো জানোই 10-12 দিন ধরে তো চলতেই থাকে, তো ওদেরকে তো ওরকম 10-12 দিন থাকতে হবে। তো 3-4 দিন হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন রাত্রেবেলা ও অফিস থেকে ফিরে ও নিজের রুমে ঢুকেছে। এবার কেউ একজন দরজায় নক করেছে, ও দরজা খুলতে দেখছে একটা মানে রুম সার্ভিসের ড্রেস পরা নয় কিন্তু একটা ছেলে। এবার ছেলেটা মানে একদম বাচ্চা একটা ছেলে, তো বলছে হ্যাঁ বলুন, বলছে যে আচ্ছা ম্যাডাম আমাদের ওই রুম নাম্বার 203টা খালি হয়েছিল, আপনি কি ওই রুমে শিফট করতে চাইবেন? তো ও না সেই মেঘ না চাইতেই জল পাওয়ার মতন ওর কাছে একটা ব্যাপার, ও তখন বলছে যে এখনো তো আমাকে প্রায় 1 সপ্তাহ মতো এখানে থাকতে হবে, তা 1 সপ্তাহ আমি যখন পেয়ে যাচ্ছি, যখন এরকম মানে আমি বললামও না অথচ আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাচ্ছে, চলে যাই, এরকম একটা ব্যাপার। তখন ও বলছে যে কিন্তু আপনি হঠাৎ করে আমাকে এটা অ্যাপ্রোচ করছেন কেন? তখন ও বলছে যে না আসলে আমাদের ওই দিকের রুমগুলো সবই পরপর পরপর খালি হয়ে গেছে, আর আমরা এদিক থেকে কয়েকটা রুম একটুখানি পাশাপাশি আমার লাগবে, আর একজন গেস্ট আসবে, তো তাদেরকে পাশাপাশি কয়েকটা রুম অ্যাকোমোডেট করতে হবে, সেই জন্য আমরা কিছু গেস্টকে ওই পাশে শিফট করিয়ে দিচ্ছি, এরকম একটা কিছু লজিক দিয়েছে। যাই হোক ওর মাথাতে অত তখন লজিক খাটেও নি, ও ঢোকায়ও নি, ও বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে চাবিটা দিন আমি চলে যাচ্ছি। তো ও তখন নাকি 203 ওই রুমটার চাবিটা দেয় ওই ছেলেটি এবং বলে আপনি তাহলে এই রুমের মানে ডোরটা লক করে আমাকে চাবিটা দিয়ে দিন, আমি তাহলে এই চাবিটা নিয়ে চলে যাচ্ছি, আপনি এই চাবিটা দিয়ে গিয়ে ওই দরজাটা খুলে আপনি ঢুকে যান। তো ঠিক আছে সেই মতন মেয়েটা বলে আপনি দাঁড়ান 2 মিনিট, একটু গুছিয়ে নিতে হবে, যদি ওর কাছে খুব একটা বিলঙ্গিংস কিছু ছিল না, হালকা পত্র যা ছিল জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়ে ব্যাগটা ভালো করে প্যাক করে, আর সেরকমও কিছু না মানে একটা একটা করেই নিয়ে চলে যাওয়া যায়, সামনাসামনি তো দরজা। তো যথারীতি ও এই রুম থেকে ওই রুমে শিফট করে গেল, করে গিয়ে এই রুমটা পুরো লক করে চাবিটা ওই ছেলেটার হাতেই দেয় এবং তারপরে ও নিজের চাবিটা নিয়ে 203-তে ঢুকে যায়। এবার কিছুক্ষণ পরে ও যখন ফ্রেশ হচ্ছে ভেতরে, বাইরে থেকে কেউ নক করছে, তো বাইরে থেকে নক করছে দেখে ও ভেতর থেকে যখন দরজা খুলেছে দেখে এক ভদ্রলোক, সেই ভদ্রলোক এসে বলছে যে ম্যাডাম আপনি এই রুমে? তখন বলছে কেন, আমি তো এই রুমে আজকে সকালেই তো আমি এলাম। তখন বলছে আপনাকে এই রুমটা দিয়েছে? বলছে আমাকেও তো এই রুমের চাবি দিয়ে আমাকেও তো এই রুমে পাঠানো হলো। এবার বোধহয় ওই ভদ্রলোকের কিছু লাগেজ ছিল সঙ্গে, তো সেই লাগেজগুলো নিয়ে একজন বোধহয় আসছিল কোনো রুম বয়, তো সে এসে বলছে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না, বলছে তাড়াতাড়ি তাহলে রিসেপশনে কিছু বোধহয় হয়েছে গন্ডগোল, আপনাকেও এই রুমটা দিয়েছে আমাকেও এই রুমটা দিয়েছে, তো আমি তো বুঝতে পারছি না এরকম গন্ডগোল আবার কেউ করে নাকি একটা হোটেলে, ওরা নিজেরা জানে না ওদের কোন রুমে গেস্ট আছে কোন রুমে নেই, আমাকে চাবি ধরিয়ে দিল। যথারীতি তখন ওরা সব রিসেপশন থেকে লোকজন নাকি ডেকে ডেকে নিয়ে এসছে, তো রিসেপশন থেকেও সবাই এসে দেখে তো পুরো অবাক, দেখে মানে যে থাকে রিসেপশনে মেন যে থাকে, তো সে বলছে সেই রিসেপশনিস্ট বলছে আপনি এই রুমটাতে ঢুকলেন কি করে? বলছে ঢুকলাম কি করে মানে আপনাদেরই তো একটি ছেলে এলো আমাকে নিজে থেকেই বললো যে আপনি ওই রুমটাতে চেঞ্জ করে নিন, আমাদের ওই পাশে কতগুলো পরপর পরপর রুম অ্যাকোমোডেট করতে হবে, অন্য একটা গ্রুপ আসছে, সেই জন্য আমাকে বললো আপনি এটাই চলে আসুন। বলে আপনাকে চাবি দিয়েছে? দাঁড়ান তো 1 মিনিট, তো একটা 203 এর চাবি হচ্ছে ওই ভদ্রলোকের কাছে আছে যেটা রিসেপশনে থাকে, আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে সেকেন্ড কি থাকে, যেটা কিন্তু মানে হোটেলে ভেতরে লকার টকারে ঢোকানো থাকে, ঠিক আছে, বা ওদের ভেতরে কোনো জায়গায় থাকে। তো এবার উনি গিয়ে চেক করার সময় দেখছে যে ও যে রুমটাতে ছিল মানে 207 এর 2টো কি
ওদের ওখানেই রয়েছে, একটা রিসেপশনে যেরকম থাকে ওখানে পড়ে রয়েছে, আর একটা ওই ভেতরে যেটা থাকে সেটাও রয়েছে। দুটো 207 এর কিজই ওখানে অ্যাভেলেবল, কিন্তু 203 এর যে দুটো চাবি, একটা ওই ভদ্রলোকের কাছে, আর একটা যেটা ভেতরে ওদের ঢোকানো ছিল, তো সেই চাবিটা মিসিং, সেই চাবিটা কিন্তু ভেতরে নেই, আর সেই চাবিটা দিয়ে অ্যাকচুয়ালি ডোরটা ওপেন করে সৃজা ওর ভেতরে ঢুকেছে। তো তখন বলছে আপনাকে এই চাবিটা কে দিল? বলে কেন, আপনাদের এই একজন ছেলে এসে আমাকে দিয়েছে, নাহলে আমি কি করে ভেতরে কোথায় আপনাদের চাবি থাকে জানবো? আমি কি গিয়ে আপনাদের ওখান থেকে চাবি নিয়ে এসে দরজা খুলবো নাকি? তো বলছে সেটাও তো যুক্তিসঙ্গত কথা। তো বলছে আপনি তো ওই রুমটাই ছিলেন। বলে হ্যাঁ, আমাকে নক করলো, আমাকে ডাকলো, ডেকে বললো ম্যাম আপনি এটা শিফট করে যান। তো ও বললো যে দাঁড়ান তো, অনেকগুলো ছেলেকে ডাকলো, মানে রুম সার্ভিসের যতগুলো ছেলে আছে সবাইকে ডেকেছে। বলছে দেখুন তো এদের মধ্যে কেউ, তো ও না বলছে না এদের মধ্যে তো কেউ নয় ছেলেটা, আমি তো এদের কাউকে তো দেখিনি, এরা না। তো কি হলো বিষয়টা, সবাই প্রচন্ড কনফিউজড হয়ে গেল, ঠিক আছে, যে এরাও নয়। তো ব্যাপারটা নিয়ে ওরা কোনো মানে ও বলছে যেন দিদি আমি একটা জিনিস ফিল করলাম, ওরা সবাই কনফিউজড হলেও ওদের মুখের মধ্যে না একটা আতঙ্কের ছাপ, মানে ওরা যেন কোনো একটা কিছু বুঝতে পারছে বা কোনো একটা জিনিসকে ফিল করতে পারছে। তখন ওরা ব্যাপারটাকে একটু ধামা চাপা দেওয়ার জন্য বা একটু লাইট করে দেওয়ার জন্য সিচুয়েশনটাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো কোনো ভুলবশত কেউ আপনাকে এটা দিয়ে দিয়েছে, আমরা তো ইনফর্ম ছিলাম না, সেই জন্য স্যার আই এম ভেরি সরি, আপনাকেও আমরা এই চাবিটা দিয়ে ফেলেছি। তো স্যার বললেন না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, উনি যখন আছেন ভদ্রমহিলা, আমার দরকার নেই, আমাকে আপনারা একটা অন্য রুম দিয়ে দিন। তো আবার ওই 206 যেটা থেকে ওই মেয়েটি চলে এসেছিল এখানে, সেই রুমটা আবার ওই ভদ্রলোককে দিয়ে দেওয়া হলো। বেশ, এবার এই রুমটা তোর ভীষণ পছন্দ ছিল, যথারীতি এই রুমটাতেও মানে ভীষণ এনজয় করে আছে, খুব ভালো লাগছে। ওর যে বাকি টিম মেম্বার্সরা আছে তারাও মাঝে মাঝে ওর রুমটায় আসে বসে, তাদেরও খুব ভালো লেগেছে, সবাই বলছে যে বাবা তোর রুমটাই বেস্ট, এত সুন্দর রুমটা পেয়েছিস তুই। এবার এই যে রুমটা পাওয়ার ঘটনাটা, এটাই দেখো ভারী অদ্ভুত। এরবার শুরু হলো কি 3-4 দিনের পর থেকে ঠিক রাত্রি 2:30 বাজে, তখন ওর দরজায় কেউ একটা টক 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 করে বেশ জোরে নক করেছে। আর হোটেলের তোমার মাঝখান দিয়ে এরকম স্ট্রেট করিডোরটা চলে যাচ্ছে, রুম নাম্বার 201, 202, 203, 204 এইরকম ভাবে দুপাশে করে অল্টারনেটিভলি এইভাবে পরপর 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 রুমগুলো রয়েছে, ঠিক আছে। এইবার স্ট্রেট একদম করিডোরটা লাস্ট যে এন্ডে শেষ হচ্ছে সেখানে একটা ব্যালকনি, ক্লোজ ব্যালকনি, আর তার ওপরে লম্বা সেই কাঁচের জানলা দেওয়া। একটা জানলা, ওটা ওরা প্রথম থেকেই নোটিস করেছে, কারণ ওই দিক দিয়ে সিঁড়িটা নেমে যাচ্ছে, ওই দিক দিয়ে ওদেরকে যাতায়াত করতে হয়। তো ওইখানে একটা জানলার বেশ কিছুটা পোর্শন ভাঙা, একটা সাইড, মানে বড় বড় কাঁচের জানলা, তো একটা জানলার বেশ কিছুটা পোর্শন পুরো একদম ভাঙা, সেটা ওরা প্রথম থেকেই নোটিস করেছে। বেশ, তো মেয়েটা দরজাটা খোলে। ফার্স্ট দিন ও যখন বেরিয়ে আসে, এদিক ওদিক দুপাশে তাকায়, করিডোরে কাউকে দেখতে পায় না। ও আবার ভেতরে ঢুকে যায়, মনের ভুল ভেবে ও সেদিনকে ব্যাপারটাকে জাস্ট লেট ইট গো, তো কি না কি আমি শুনেছি, ভুল শুনেছি, বা অন্য কারো দরজায় হয়তো কেউ নক করেছে, আমার কানে এসেছে ভেবে ও শুয়ে পড়ে। পরদিন ঠিক একইভাবে ওই একই রকম আবার সেই 2:30-এর সময় টক 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 বেশ জোরে ওর দরজাতেই নক হয়। আবার সেদিনও বেরোয়, সেদিন বেরিয়ে ও দেখছে যে একদম লেফট হ্যান্ড সাইডের সোজা ব্যালকনি, যেখানে মানে যেখানে করিডোরটার একদম লাস্ট এন্ড একটা ছোট্ট ব্যালকনির মতন প্যাসেজ আছে, আর সেখানে তোমার ওই পরপর একদম বড় বড় ওই জানলাগুলো উঠে গেছে, কাঁচের জানলাগুলো মোটামুটি বন্ধই থাকে। সেখানে পার্টিকুলার যে জায়গাটা ভাঙা না জানলাটা ছিল, ওই ভাঙা জানলাটার কাছে ও বুঝতে পারছে যে আলো আধারিতে, তখন তার একদম সব আলো জ্বলছে না করিডোরে, কয়েকটা আলো জ্বলছে, কয়েকটা নিভিয়ে দেওয়া হয়েছে, একটু আলো আধারি পরিবেশটা। ওখানে দেখছে যে একটি ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো প্রথম দিন ও ভেবেছে যে হয়তো তাহলে এই হোটেলে অন্য কোনো রুমে কোনো কাপল হবে, তো সেই কাপেলরা হয়তো নিজেদের মধ্যে কথা বলছে, আমি আবার ইন্টারফেয়ার করবো, তো আমারই মনের ভুল হবে বলে আর কিছু না বলে ও শুয়ে পড়েছে। পরদিনও যখন আবার এরকম দরজা নক হয়েছে, আবার বেরিয়েছে, সেদিন না ও আর নিজের কৌতূহলটা চেপে রাখতে পারেনি। সেদিনকে ও আস্তে আস্তে এক পা করে গিয়ে ওদেরকে ডেকেছে, এক্সকিউজ মি এরকম ভাবে জোরে ডেকেছে। তো ডাকতে ছেলেটা পেছনে ঘোরেনি, মেয়েটা পেছনের দিকে ঘুরে, এবং মেয়েটা ফোন মানে পেছনের দিকে ঘুরে বলছে যে হ্যাঁ বলুন। তখন বলছে যে আপনি কাউকে দেখেছেন আমার দরজায় নক করতে? এক্ষুনি আমার দরজায় না কেউ খুব জোরে জোরে নক করলো, আমি তো বুঝতে পারছি না, এরকম 2-3 দিন ধরে হচ্ছে,
কি হচ্ছে ব্যাপারটা, তো আপনারা কি কাউকে দেখেছেন? তখন মেয়েটা বলছে আসলে আমরা তো এদিকে ফিরে দাঁড়িয়েছিলাম, আমরা খেয়াল করিনি, আমরা তো কাউকে দেখিনি। যাই হোক, এটা ওদের ল্যাঙ্গুয়েজে ওরা যাই হোক করে নিজেদের মধ্যে এই কনভারসেশনটাই মেনলি হয়েছে। যে মেয়েটি বললো যে বোঝা গেল যে মেয়েটা ওখানকার লোকাল মেয়ে, ঠিক আছে, ওখানকার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলছিল যেটা সৃজা জানে, এবং সৃজাও তার ওই ভাষাতেই উত্তর দিয়েছে ওকে। এবং যেটা বোঝা গেল যে ওরা কাউকে দেখেনি, ওরা কিছু শোনেও নি, কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে হয়তো লেট নাইটে গল্প করছে। বেশ, তো সৃজা ঢুকে পড়ে এবং সেদিকেও প্রচন্ড রেগে যায় যে এটা কি হচ্ছে, এটা একটা এত বড় হোটেল, কোনো সিকিউরিটি নেই, যে যখন পারছে এসে রাত্রেবেলা দরজা নক করছে, এটা কি ইয়ার্কি মারা হচ্ছে? তো তখন পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে বেরোবার বেশ খানিকটা আগেই ও রেডি হয়ে নিয়ে সোজা রিসেপশনে গেছে, দিয়ে বলছে আপনাদের তো করিডোরে নিশ্চয়ই সিসিটিভি হবে। বলছে হ্যাঁ আছে। তো বলছে আমি একটু সিসিটিভি ফুটেজটা দেখবো, 3-4 দিন ধরে কন্টিনিউ রাত্রেবেলা আমার দরজায় কেউ নক করে, কে করছে এরকম অসভ্যতা। আর তাছাড়া আমি বাইরে কালকে দেখেছি একজন কাপল দাঁড়িয়ে গল্প করছিল, আর তারপরে তারাও কিছু বলছে দেখেনি শোনেনি, কিন্তু আমি বুঝতে পারছি না, এতটা তো আমার মনের ভুল হবে না, আমি সিসিটিভি চেক করবো। তো রিসেপশন বলছে আচ্ছা আপনি একটু ওয়েট করুন। তো এবার কিছুক্ষণ পর ওরা যখন দেখাচ্ছে, সৃজা বলছে দিদি আমি পুরো স্টান্ড, আমি দেখছি, আমি বেরোলাম, আমি প্রথম দিনের একটা যে ফুটেজ সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমি বেরিয়ে এরকম চেক করছি, আমি ওদিকে তাকাচ্ছি, মানে যে দিকটাতে কাপলটা দাঁড়িয়ে কথা বলছিল আমি ওদিকেও তাকাচ্ছি, আমি ঢুকে গেলাম। আবার পরের দিন আবার ফুটেজটাতে দেখলাম যে এরকম দেখাচ্ছে, আমি বেরোলাম, বেরিয়ে আমি টুওয়ার্ডস ওই কাপলটার দিকে গেলাম, গিয়ে আমি তাদের সাথে কথা বললাম, আমি কিন্তু কথা বলছি, সেটাও পর্যন্ত ফুটেজে কভার্ড, আমি কারোর সাথে কথা বলছি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কাপলটাকে কিন্তু দেখা যাচ্ছে না। ওখানে কিন্তু যে ছেলে মেয়েকে ও দেখেছে এবং সেই ছেলেটা এবং মেয়েটির সাথেই ও কথা বলছিল, কোনো ছেলে বা মেয়ের অস্তিত্ব ছিল না, কারণ একদম মানে এমনভাবে ক্যামেরাটা সেট করা, পুরো ফুল করিডোরটা, মানে করিডোরটাকে ফার্স্ট টু লাস্ট ওটা কভার করেছে। একদম এন্ডেও যখন ছেলেটার মেয়েটা দাঁড়িয়ে ছিল, মানে পরিষ্কার ওই ভাঙা জানলাটা দেখা যাচ্ছে, জানলাটার সামনের প্যাসেজটা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ছেলেটা বা মেয়েটাকে দেখা যাচ্ছে না। তো এটা দেখে ও প্রচন্ড ভয় পায় এবং ও একদম মানে চার্জ করার মতন করে বলতে থাকে যে নিশ্চয়ই আপনারা জানেন এখানে কিছু আছে, কি আছে। আর স্পেসিফিক্যালি ওই 203 রুমেও কোনো প্রবলেম আছে, কারণ আমি যখন 206-এ ছিলাম তখন তো ওই রুমে আমার এরকম ডিস্টারবেন্স হতো না, আমাকে তাহলে আপনার রুমটা চেঞ্জ করে দিন। আর ছেলেটার মেয়েটাকে দেখা যাচ্ছে না কেন, মানে ওর ওইটা ভয় লেগেছে যখন দেখতে পাচ্ছে যে ও যে গিয়ে কথা বলছে, ওর ভার্সনটা পর্যন্ত আছে, ওর ভয়েসে মানে ও যে কারোর সাথে কথা বলছে হাত পা নেড়ে সেটা অবধি বোঝা যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ যে আছে, কেউ যে ওর সাথে ইন্টারাক্ট করছে সেটা দেখা যাচ্ছে না। এবার তারপরে বলে ও আমি দিদি আর একটা জিনিস রিলেট করতে পারলাম, মেয়েটি পেছন ফিরেছিল, আমি তো মেয়েটার ফেসটা দেখেছি, আমি তো তখন ছেলেটাকে দেখিনি, কিন্তু পরে আমি খুব খুঁটিয়ে যখন চিন্তা করলাম আমার হঠাৎ মাথায় স্ট্রাইক করলো যে ওই যে ছেলেটা দাঁড়িয়েছিল না, ছেলেটার পেছনের দিকের যে আকৃতিটা, ওর যে অবয়বটা ছিল, এটা এক্স্যাক্টলি সেই ছেলেটার মতন যে ছেলেটা এসে আমাকে রুম নাম্বার 203 এর চাবিটা ধরিয়ে দিয়ে গেছিল, যে এসে আমাকে বললো যে আপনি রুম নাম্বার 203টাতে চেক ইন করে নিন। আমি তখন মানে রিলেট করতে পারলাম যে ওই ছেলেটাই এসেছিল আমার কাছে এবং ওই কিন্তু আমাকে চাবিটা দিয়ে এই ঘরটায় শিফট করায়। এবার ও মানে রীতিমতো প্রচন্ড ভয় পায় এবং আর একটা ওর ফ্রেন্ড ছিল, যেহেতু ওরা প্রত্যেকেই ওই পুরো টিম মেম্বাররা একাই একাই একটা একটা রুমে থাকতো, মানে ওদের অফিস থেকে অ্যাফোর্ড করা হতো, তো তখন বললো যে আমরা একটা রুম শেয়ার করে থাকবো, আমার ভয় লাগছে, আমি এরকম একা থাকবো না। ও তখন ওই 203টা মানে ওটাকে ছেড়েই দেয়নি, মানে ওটা ছিল এমনি, ওরা ওখানে ওইখানে গল্প টল্প করতো সবাই মিলে, যেহেতু ওইটা ভিউটা ভালো পেতো। বাকি রাত্রেবেলা ও আর একা শোয়নি ওখানে, ও কি করতো অন্য রুমে চলে আসতো, অন্য কোনো বন্ধুর সাথে রুমটা শেয়ার করে নিত, দিয়ে আর বোধহয় কয়েকটা দিনই ছিল ওর কাজ, তো হয়ে যায় এবং তারপরে ও ওখান থেকে চলে আসে। বলে আসার আগে আমি মানে ওখানে এত আমি কৌতূহলী হয়ে গেছিলাম, প্রত্যেককে ধরে ধরে জনে জনে আমি জিজ্ঞেস করছি, জানিস মানে আশেপাশে চায়ের দোকান থেকে স্টার্ট করে সব জায়গায় আমি বলছি যে আপনারা কেউ জানেন ওখানে কিছু প্রবলেম আছে, কি হয়েছে। তো ফাইনালি ও জানতে পারে, একজন ওই মানে সে ওই হাউস স্টাফই ছিল ওখানকার, তো তাকে জিজ্ঞাসা করাতে বলছে তুই বল, আমি কাউকে বলবো না। তো ফাইনালি সে বলে যে হ্যাঁ দিদি
এই যে ছেলেটার মেয়েটাকে তুমি দেখেছো না, এটা মাঝে মাঝে এখানে অনেক স্ট্রেঞ্জারই দেখতে পাই, আমরা দেখতে পাই না, আমরা কিন্তু কোনোদিন হোটেলের কেউ দেখিনি বা ভয় পাইনি, কিন্তু যারা এমনি গেস্টরা আসে তারা অনেক সময়তে অনেকের বলেছে এরকম একটা ছেলে বা মেয়েকে দেখতে পায়, এরা বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছিল বা সামথিং লাইক দ্যাট। তো তারপরে ওরা ওইখান থেকে ওই যে ভাঙা জানলাটা, ওই জানলাটা ভেঙেই ওরা দুজন ওখান থেকে ঝাঁপ দিয়ে এই হোটেল থেকে সুইসাইড কমিট করে। এবং ওদের দুজনে মানে ওরা কিন্তু জানলা দিয়ে ঝাঁপ দিয়ে ওরা অ্যাকচুয়ালি ওই করিডোরটাতে সুইসাইড করেছিল, রুমটায় নয়, কিন্তু ওরা ছিল হচ্ছে 203 রুমটাতে। তো কাজে রুমের ভেতরে কোনো প্রবলেম কিন্তু হয় না, 203 রুমটাতে ওরা ছিল কিন্তু 203 এর ভেতরে কোনো প্রবলেম হয় না, যা হয় না বাইরে করিডোরটাতে প্রবলেম হয়। এবং ওদেরকে ওইখানে ওই করিডোরে ওরাই দেখতে মানে অনেক গেস্টই বলে নাকি দেখতে পায়। আরেকটা ব্যাপার, এইরকম ঘটনা অবশ্যই এরা কখনো আগে এক্সপিরিয়েন্স করেনি যে 203-তে এরকম কেউ কাউকে গিয়ে চাবি দেওয়া হয়েছে বা কিছু। সেটা পরে সৃজা বলছে যে দিদি সেদিন যখন আমি যাচ্ছিলাম, মানে আমি পরে এগুলো নিয়ে যখন চিন্তা করছি জল্পনা করছি তখন আমার মাথায় জিনিসটা খেলছে যে আমি ওই যে ভীষণ উৎসাহ দেখালাম না, মানে ভীষণ আমার একটা ভেতরে একটা আকাঙ্ক্ষা এলো, ইস যদি আমি এই রুমটা পেতাম বা কাশ এই রুমটা আমার হতো তাহলে কত ভালো হতো। তো হয়তো সেই জিনিসটা মানে সেই আমার যে ভালো লেগেছে বা আমি যে ওই রুমটাতে আসতে চাইছি সেই ইচ্ছাটা আমার কারোর কাছে পৌঁছেছে এবং সে আমার ইচ্ছা পূরণটার চেষ্টা করলো। এই তো আর কোনো ভয় দেখানো বা আর কিছু ঘটেনি, বাট এই দুটো অবাক করা ঘটনা ওর সাথে ঘটেছিল। এবং মানে তারপরে তো ওখান থেকে চলে আসে। যাই হোক, তো খুব ইন্টারেস্টিং ছিল হোটেলের স্টোরিটা। ইউজুয়ালি কোনো হোটেলের ব্যাকগ্রাউন্ড না জানতে পারলে কোনো স্টোরি আমার খুব মনটা খুঁতখুত করে, তো এটা ভালো লাগলো শুনে যে তবু একটা আমরা গল্পটার অ্যাটলিস্ট একটা ডাউনলাইন তৈরি করতে পারলাম, ঠিক আছে, একটা মোটামুটি আমরা পেলাম যে ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ঘটনা, ওখান থেকে দুজন সুইসাইড করেছিল, ওই রুমটার ভেতরে ওই জন্য কিছু হতো না কারণ রুমে ছিল ওরা, বাট আলটিমেটলি রুমটার ভেতরে কিছু হয়নি, ওরা করিডোরে ওইরকম সুইসাইড করেছিল বলে বাইরে থেকে নকিংটা হতো। ওকে, সো হ্যাঁ অ্যাকচুয়ালি গুড স্টোরি, ঠিক, এটা গুড স্টোরি, কারণ এদের খারাপ কোনো ইন্টেনশন ছিল না। দেবস্মিতা চ্যাটার্জি লিখছে এটা কি ফার্স্ট গল্প? ইয়েস, এটা ফার্স্ট গল্প ছিল। এরপরে আর একটা ভয়ানক বাট ভীষণ মজাদার একটা ভূতের গল্প বলবো, ঠিক আছে? খুব অদ্ভুত ঘটনাটা, এক্স্যাক্টলি আমারও খুব অদ্ভুত লেগেছে ইনসিডেন্টটা। বেশ, একটা গল্প তো বলা হয়ে গেল। আজকে না আমি বেশি স্ট্রেচ করবো না, কারণ আমার একটু ছোট বলি গল্পগুলো, কেননা বেশি স্ট্রেস দিলে আবার নিজের শরীর খারাপ হয়ে যাবে। কোন গল্পটা বলি? ওকে, ওই মজাদার ভূতের গল্পটাই তাহলে বলি। হ্যাঁ, এই গল্পটা আমাকে পাঠিয়েছে শিল্পা ঘোষ। এই গল্পটা শিল্পার মামার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িটার ঘটনা। তো শিল্পার মামার বাড়ির পাশে যে বাড়িটা, সেই বাড়িটাতে টোটাল মানে 7-8 ভাই ছিল ওরা। প্রথম মানে ওই যে মামা মামিরা সবাই 7-8 জন ভাই ছিল। তো 7-8 ভাইয়ের ওদের বাড়ির আবার সিস্টেমটা কিরকম ছিল যে ওদের একটা বড় রান্নাঘর ছিল, সেই বড় রান্নাঘরটাতে ওদের বিরাট বড়, বাড়িটাও বিশাল বড়, 7-8 ভাইয়ের 7-8টা এরকম আলাদা আলাদা পোর্শন, এবং প্রত্যেকটা পোর্শনে নিজস্ব সমস্ত কিছু মানে কিচেন থেকে স্টার্ট করে সব কিছু করা আছে। প্রত্যেকের কিচেনে গ্যাস ছিল, সিলিন্ডার ছিল, সব ছিল। আর একটা বড় রান্নাঘর ছিল যেটা আর কি ঠাকুমা দাদু মানে ওদের মা বাবাদের পোর্শন, সেইখানে একটা বিরাট বড় হেঁসেল ছিল। তো ওই হেঁসেলেই প্রতিদিন সকালবেলা উঠে যে জলখাবারের রুটি তরকারিটা আর দুপুরবেলা লাঞ্চের আর ডিনারের ভাত ডাল 2 রকমের তরকারি, এইটা নিয়ম মাফিক হতো ওই বড় হেঁসেলটায়, সেটা বাড়ির প্রতিটা সদস্যের জন্য। আর বাকি প্রত্যেকের কাছে নিজস্ব ছোট ছোট কিচেনে নিজেদের একটা করে সেটআপ ছিল, নিজেদের গ্যাস ওভেন ছিল, নিজেদের সিলিন্ডার ছিল। সেখানে ওরা মাছ মাংস ডিম বা কেউ যদি রুটি তরকারি খাবে না কোনোদিন, সে যদি মনে করবে আমি লুচি খাবো, তাহলে তোমাকে লুচিটা নিজেকে বানিয়ে নিতে হবে। কেউ যদি মনে করবে যে আমি আজকে চাউমিন খাবো, তাহলে তোমাকে সেটা নিজে বানিয়ে দিতে হবে। কিন্তু ওই সকালের রুটি তরকারি আর ভাত ডাল 2 রকমের তরকারি, এইগুলো তোমার লাঞ্চের আর ডিনারে এগুলো হচ্ছে কমন, ওগুলো একসাথে সবার এক হাঁড়িতে রান্না হবে। এটাই উনি নিয়ম করেছিলেন, কেননা প্রত্যেকের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মনে হয় টাকা নিয়ে নিতেন ওই যিনি আর কি বাড়ির গৃহকর্ত্রী ছিলেন। এবার তিনি ওইটা মাস কাপড়ার বাজারে চাল ডাল সব চলে আসতো, বাকি এবার কেউ যদি ম্যাগি খায়, কেউ যদি চাউমিন খায়, তাকে তার নিজের মতন করে নিতে হবে, এইরকম একটা সিস্টেম।
তো বলে এত ভালো বন্ডিং ছিল দিদি পরিবারটার, এত ভালো প্রত্যেকটা মানুষ ছিল, এতগুলো বছর একসাথে কাটিয়েছে, কোনোদিন কারোর সাথে কারোর এতটুকু বাগবিদণ্ডা নেই, এত ভালো একটা পরিবার ছিল। তো এবার যাই হোক, একদম যে ছোট ছেলে ছিল, যে ছোট মামা মামি ছিল, পরবর্তীতে সেই মামার ছিল 2 ছেলে। তো সেই 2 ছেলে আস্তে আস্তে বড় হয়, বাকি সব ভাই বোনেদেরও মানে ভাইদেরও সবার ছেলে পিলে হয়েছে, তাদের আবার অফস্প্রিংসরা ছিল, তারা সব বড় হয়েছে, কেউ বাইরে চলে গেছে, কেউ অন্যান্য কর্মসূত্রে অন্য জায়গায় বাড়ি করেছে, আবার কেউ হয়তো পুরো এই বাড়িটা ছেড়েই চলে গেছে পরবর্তীতে আর কি, দাদু ঠাকুমা মারা যাওয়ার পর। তারপরে অনেকে একটু এদিক ওদিক আলাদা আলাদা হয়ে গেছিল। তো একদম যে ছোট মামা মামি ছিলেন, তো তাদের ঘরে 2টো ছেলে ছিল। এবার তাদের পরিবারটা নিয়েই হচ্ছে মেন গল্পটা। এবার তাদের আবার ওই 2 ছেলের আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর ওখানেই বিয়ে হয়। প্রথমে বড় ছেলের বিয়ে হলো, বড় বৌমা আসে এবং তারপরে আসে হচ্ছে ছোট বউ। তো বড় বউটা প্রথম থেকে আসার পর থেকেই মানে একদমই সুবিধের মানুষ ছিল না, মানে অত্যন্ত মানে দজ্জাল যাকে বলে, মানে এই গল্পটা আমার শাশুড়ি শোনা উচিত। আচ্ছা, তো মানে এতটাই দজ্জাল ছিল সে, কি আর বলবো, মানে আমাকে বলছে লিটারালি, যে গল্পটা বলেছে বলে আমরা নিজেরা দেখেছি যে মানে 2 হাতা ভাত দেবে তো 2 হাতাই খেতে দেবে, তার বেশি শাশুড়ি খেতে চাইলে তাকে আর 1 হাতা ভাত দেবে না, মানে পারলে তাকে চুলের মুঠি ধরে মারে, মানে প্রথম দিন থেকে ও এরকম দাপুটে, প্রথম দিন থেকে শুনবি না মানে আমার কথা শুনবি না, তোকে শুনতেই হবে, নইলে মারামারি, বরটাকে ধরে মারতো, মানে কি কাণ্ডই না করতো বাড়িতে। এই করতে করতে এবার দেখবে যখন 2টো অসভ্য মানুষ এক জায়গায় পড়ে, তারা কিন্তু ঠিক পাল্লা দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? 2টো অসভ্য মানুষ যদি এক না হয়, একজন ভালো মানুষ আর একজন যদি বদমাইশ হয়, তাহলে বদমাইশ মানুষটা নিজের জায়গায় ঠিক টিকে যায়, যে মানুষটা ভালো সেই মানুষটাকে ছিটকে বেরিয়ে যেতে হয়। এটা হচ্ছে একদম আমি বললাম আসল দৃষ্টান্তমূলক ঘটনা, ঠিক আছে? তো অনেকেই হয়তো ভাবে যে এই যে আজকের দিনে এত যে ডিভোর্স বেড়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের ওপরে দোষটা আসে, কিন্তু দেখা যায় যে তাদেরকেই কিন্তু সব ছেড়ে গেছিল, আবার সব ছেড়ে বেরিয়ে যেতে হয়, ঠিক আছে? এটা খুব ফ্যাক্ট একটা। কিন্তু অনেক সময় কি হয়, উল্টোটাও তো ঘটে। তো উল্টো কেসটা তখনই ঘটে যখন দেখা যায় যে বাড়ির বউটাই অত্যন্ত দরজাল, সে কিন্তু কখনোই নিজের জায়গা ছেড়ে বেরোবে না। তো এইখানে ঘটনাটা সেরকমই কিছুটা ঘটেছিল, যে বউটা এতটাই ডমিনেটিং ছিল, মানে সে একদম বাড়ি পুরো একদম তার ভয়ে থরহরি কম্প, মানে এমন লাস্টে হলো কি, বাকি যে ভাইয়েরা ছিল তারা কেউ ওদের সাথে কোনো রিলেট মানে করতো না, ওদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতো না, কেউ কেমন আছো পর্যন্ত জিজ্ঞাসা করতে ভয় পেত, মানে এত দরজাল উনি ছিলেন। এবার ছোট বউটা তো এলো, সে ছোট বউটার আবার বিশাল প্রতিপত্তি, তাই আবার বিশাল বড় বাড়ির মেয়ে সে। এবার যাই হোক, তো সে তো এইসব দেখে দেখে তার তো মাথা টাথা ঘুরে একাকার কাণ্ড, সে 3 মাসও থাকতে পারেনি, সে তার বরকে নিয়ে চলে গেল হচ্ছে নিজের বাড়িতে, বললো আমি এখানে থাকবো না। তো শাশুড়িকে টাকা পাঠাতো মাসে মাসে, দেখতো, কিন্তু মানে এই বউ এত দজ্জাল ছিল, ছোট বউয়ের বাড়ি থেকেও শাশুড়ির হাতে টাকাটা যে দিয়ে যেত, সেই টাকাটা পর্যন্ত খিঞ্চে কেড়ে কুড়ে নিয়ে মেরে ধরে নিয়ে চলে যেত, এরকম ব্যাপার। তো খেতে দিত না, একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতো। আস্তে আস্তে উনিও প্রায় মানে একদম উন্মাদ অবস্থাতে চলে যান, এবং শেষ জীবনে কি করলো, লাস্টে গিয়ে বললো যে এ তো পাগল, এই পাগলের দায়িত্ব আমি নিতে পারবো না বলে, মানে ওই মামিকে উনার যে বাপের বাড়ি সেখানে রেখে পাঠিয়ে দিল, যে এই বাড়িটা মানে ওর মেন টার্গেট হচ্ছে বাড়িটা, মানে এই বাড়িতে আমি কাউকে ঢুকতে দেবো না, কাউকে থাকতে দেবো না, বাড়ি আমার, আমার বাড়ি আমি নিয়ে থাকবো, বাকি তোরা সব বেরিয়ে যায় এখান থেকে। এইরকম উনার টেন্ডেন্সিটা। ছোট বউকে ছোট বউয়ের বাড়ি পাঠিয়ে দিল, এমনকি লাস্ট জীবনে শাশুড়ি যে ছিল শাশুড়িকেও ধরে ঘাট ধাক্কা দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল, মানে ও নিজে পুরো রাজত্ব করবে, বরটাকেও প্রচুর টর্চার করতো। যাই হোক, এবার সে তো বর আর কি করবে, এখন বাধ্য হয়ে থাকতে হয়েছিল। আর এটা আমি কিছুদিন আগের কথা বলছি, তখনও হয়তো এত আইন শৃঙ্খলা সম্পর্কে বা এত কিছু সম্পর্কে এত অবগত ছিল না, বা অনেকেই হয়তো স্টেপ নিতে পারে না। ওই যে বললাম, ভালো মানুষ আর খারাপ মানুষের কম্বিনেশনটা খুব খারাপ, মানে শত কিছু টর্চার সহ্য করেও তুমি স্টেপ আপ করতে চাইলেও তুমি করতে পারবে না ভেতর থেকে, এরকম একটা ব্যাপার। এবার এরপর কি হলো, ওই ঠাকুমা মানে ওই মামিটা মারা যাওয়ার পর ওদের আবার একটা মেয়ে হয়। তো সেই মেয়েটা যথারীতি আস্তে আস্তে বড় হলো, তার মানে এটা হচ্ছে ওই মামি, যে মামি ওরকম রীতিমতো অত কষ্ট সহ্য করে রীতিমতো পাগল হয়ে গিয়ে উনি যে মারা গেলেন,
ওনার নাতনি হচ্ছে সম্পর্কে, তাই তো? তো ওনার নাতনি কে লিখেছে এটা, কেউ দজ্জাল শাশুড়িগুলোকে ট্যাগ করে, পূজা পাল। এটা দজ্জাল শাশুড়ির গল্প না, এটা দজ্জাল বউয়ের গল্প। বউও মাঝে মাঝে কম যায় না। এই যে আমাকে দেখ, এই যে আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি, দেখেছিস? নিজের বাড়িতে নিজেই ঢুকতে ভয় পাই, শ্বশুর বাড়িতে। এখন 10 বছর বিয়ে হয়ে গেছে, তাও আবার ওখানে ঢুকতে গেলেই জ্বর আসে, ওরে ওরে বাবা রে, এক্ষুনি দিল আমাকে মেরে। এনিওয়েজ, জোকস আ পার্ট, বাট ভেতরের কথা মাঝে মাঝে চলে আসে বাইরে। তো এনিওয়েজ, এবার তো ওই যে ওনার তো তাহলে সম্পর্কে সেটা নাতনি হচ্ছে, তাই না? তো এবার ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে এটারই আবার কমেন্ট আসবে, দেখবি আমি যখনই আবার এরকম কিছু ধর কথা বলি তখনই আবার কত রকম কমেন্ট আসে, কমেন্ট আসতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাডজাস্ট করতে পারো না, তাই জন্য তোমারই যত প্রবলেম, এরকম বলতে তোমার লজ্জা করে না? আমার একটু লজ্জা করে না, কারণ আমি অ্যাডজাস্ট করতে পারি না, ওই জন্য আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি অ্যাবসলিউটলি ওকে, আমি খারাপ, কেউ খারাপ, আমি সত্যি, আমি কারোর দোষ দিই না। আমি মনে করি যে কোনো জায়গায় যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি তাহলে সেটা আমারই প্রবলেম, সেখানে অন্য কারোর কোনো দোষারোপ করে লাভ নেই। আচ্ছা, আমারও তোমার মতো অবস্থা, লিখছে সহেলি চৌধুরী। তার মানে তুমিই খারাপ, তোমাকে এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, বাস্তব এটাই। তুমি খারাপ, তুমি বাজে, ব্যাস। আহারে সেই। তো এইবার যথারীতি মেয়েটা বড় হচ্ছে, গল্পে ঢুকি, না হলে যারা গল্প শুনতে বসেছে তারা আবার বলবে গল্প কোথায়, নিজের সাংসারিক গল্প করতে বসে পড়েছে, গল্পটা কোথায় গেল, ইস। তো বাচ্চাটা যখন 8-9 বছর বয়স হলো, এবার এইবার বাচ্চাটাকে নিয়ে ঘটনাটা শুরু হচ্ছে। তো বাচ্চাটা তখন 8-9 বছর বয়স এরকম হবে। তো বাচ্চাটা একদিন ওর ঠাকুমার ঘরে বসে আছে, এরকম বসে ওর ঠাকুমার পানের বাটাটা নিয়ে এরকম খেলা করছে। ওর মা এসেছে, ওর মা এসে বলছে, এই তুই কি করছিস, আর ওই পানের বাটাটাকে কোথা থেকে বার করলি, এত বছর পরে ওটাকে কে বার করতে বলেছে তোকে, ওখান থেকে ঝুল নোংরার মধ্যে থেকে কেন বার করেছিস ওটা টেনে? তো ওনা কেমন অদ্ভুত ভাবে বাচ্চাটা তাকালো, তাকিয়ে একটা খুব বিকৃত ভাবে ওর মার দিকে তাকিয়ে না করে একটা দাঁত খেঁচালো। তো ওর মা ভাবছে, ও মা এ আবার কি, ওরকম দাঁত খেঁচাচ্ছে কেন আমাকে? তো ওর মার কথাবার্তা না বলে বলছে, তোর ভীমরতি ধরছে, যা ওগুলো রাখ, ঢোকে ভেতরে ওগুলোকে রেখে এক্ষুনি চল, তুই খাবি চল, বলে ওর মা ডেকে চলে গেছে। এবার বাচ্চাটাকে খেতে দিচ্ছে, বাচ্চাটা ঠিক মতো খাচ্ছে না, আস্তে আস্তে বাচ্চাটা যে প্রাণবন্ত ব্যাপারটা ছিল বাচ্চাটার মধ্যে সেটা আস্তে আস্তে দেখছে কমে যাচ্ছে, খাওয়া কমে যাচ্ছে, বাচ্চাটা কারোর সাথে ভালো করে কথা বলে না, বাচ্চাটা কারোর সাথে খেলতে যাচ্ছে না, এইরকম বেশ কিছুদিন ধরে চলছে, দাঁত খেঁচাচ্ছে। এবার একদিন সন্ধ্যাবেলা ওর মা দেখছে ও ওই ঠাকুমার খাটের মধ্যে পা দুটোকে ছড়িয়ে ঠিক পা দুটোর ওপরে এরকম হাতটা দিয়ে যেরকম করে, ও বুঝতে পারছে যে ওর শাশুড়ি যেরকম করে বসে থাকতো না, ওরকম করে বসে আছে, আর বসে এরকম করে দুলছে। তা ও গিয়ে ঢুকে বলছে কি, এই তুই এরকম করে বসে আছিস কেন এখানে, চল ওই ঘরে চল। যেই ওই ঘরে দেখেছে, অমনি বলছে কি, কেন রে আমাকে চিনতে পারছিস না, আমাকে চিনতে পারছিস না? না তোর জন্যই তো আমার সংসারটা ভাঙলো, তুই তো আমার মেন নষ্টের গোড়া, তোর জন্যই তো আমার সংসারটা ভাঙলো। আর যেই এরকম করে চিৎকার করে উঠেছে, এবার ওর মানে মাটা না এরকম কেমন একটা হয় না, হতবম্বের মতন ভাবছে যে এইভাবে কথা বলছে কেন আমার মেয়ে। তখন বলছে, এই তুই কি বলছিস এসব? তখন না ও খাট থেকে রীতিমতো একটা লম্ফ দিয়ে, মানে একটা জোরে জাম্প করে ওর মায়ের এরকম মুখের সামনে এসে বলছে, কেন আমাকে চিনতে পারছিস না, আমাকে চিনতে পারছিস না? না তুই আমাকে চিনতে পারছিস, তোর জন্যই তো আমি মরেছি, তোর জন্যই তো আমি মরেছি, চিনতে পারছিস না? না যা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আর তোকে আমি এখন থাকতে দেবো না, তুই সব নিবি না, তুই সব নিবি, এই বাড়ির লোভে তুই আমাকে মারলি, আমার ছেলের বউকে ঘর করতে দিলি না, তোকে বের করবো এবার আমি, দাঁড়া। এরকম বলছে। এবার না ওনার একটু ভয় লেগেছে, ও তো সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি, এই যে দেখো মেয়ের কি হলো, মেয়ের কি হলো। তো পাড়ার আরো সব লোকজন সব দৌড়ে এসছে, কি হয়েছে কি হয়েছে, ইনি তো এরকম চিৎকার চেঁচামেচি এমনি ঘরের মধ্যে করেন, ঠিক আছে, এরকম করে পাড়ার লোক তো ডাকেন না। তো সবাই মিলে দৌড়ে টোড়ে এসে বলছে, আমার মেয়ের কি হয়ে গেছে, মেয়ের কি হয়ে গেছে। দেখছে ওরকম উঠানের মধ্যে মেয়েটা হাত পা ছড়িয়ে বসে আছে, ঠিক একই রকম ভাবে যেভাবে ওর ঠাকুমা বসতো। আর দিয়ে বলছে কি, সবাইকে নাম ধরে ধরে ডাকছে, নাম ধরে ডেকে ডেকে, মানে ওই যে ওদের বাড়ির আরো বললাম না 7-8টা ঘর ছিল পরপর, তো সবার ঘরে তো থাকতো, আরো যে মামিরা ছিল ওটা তো ছোট মামির ঘরের গল্প, আর বাকি যে বড় মামি মেজো মামি ছিল তারা সব ওনার যাটা হচ্ছিল সম্পর্কে, তো তারা সব বেরিয়ে টেরিয়ে এসছে। দিয়ে বলছে কি, কিরে কেমন আছিস মেজো বউ, বলে এরকম করে কথা বলছে। তো মেজো বৌদিটা বলছে কি,
ওগো তুমি কে গো? তখন বলছে ওগো তুমি কে গো? আমি কে তুমি বুঝতে পারছো না না? হ্যাঁ, খুব একদম আমাকে তো কম জ্বালাওনি তুমিও। তখন বলছে ও মা গো, আমি আবার কি করলাম? বলে তোর ঘরটাও মটকাবো। তুমি কি করলি? আমি কি জানি না তুই কি করছিস? হ্যাঁ, আমার গায়ে কখনো তুই যদি ছোঁয়া লাগে যায় তো তুই ঘরে গিয়ে কাপড় ছাড়তি না? আমি সব জানি। একদিন বললাম ওরে বউ আমার মাথায় একটু তেল দিয়ে দিবি, সে সোহাগ করে আমার মাথায় তেল দিয়ে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তুই কাপড় ছাড়লি, তুই আমাকে ঘৃণা করতিস নে। এইবার না ও আমতা আমতা করছে, মানে মেজো বউটা এবার চুপ করে গেছে। মেজো বউটা ভয় পেয়েছে এই কারণে, কারণ ওই মেজো মামি পরে এটা সবাইকে বলেছিল যে দেখো এটা হতেই পারে, কারোর একটা নিজস্ব হাইজিনের ব্যাপার থাকে, যে কেউ হয়তো অনেক সময় দেখবে, এটা আমিও করি অনেক সময়, হয়তো কেউ খুব গায়ের কাছে এসে ঘেসে বসলো বা কিছু, হয়তো আমি তারপরে জামাটা চেঞ্জ করে নিলাম বাইরের লোক কেউ হলে। তো ওনার ওই ব্যাপারটা ছিল যে কেউ যদি এসে গায়ের মধ্যে বা কোলের মধ্যে কাছে বসতো, হয়তো মাথায় তেল টেল হয়তো যখন দিয়েছে কাছে এতটা গায়ে মানে শাড়ি টাড়িগুলো লেগেছে, উনি কাপড়টা চেঞ্জ করে নিতেন, ঠিক আছে। কিন্তু সেইটা তো একদম ব্যক্তিগত একটা কথা, এই কথাটা তো বাইরের লোকের জানার মতন কোনো বিষয় নয়, তো স্বাভাবিক ব্যাপার। এইবার উনি তো খুব আমতা আমতা করছেন, এবং তখন উনি বলছেন এ কিন্তু ঠিক লাগছে না আমার, তোমরা গুনিন ডাকো গুনিন ডাকো, এ নিজের মধ্যে নেই, এটা ও আমাদের ইয়েই ফিরে এসছে, ছোট বউ ফিরে এসছে, এটা অন্য কোনো ব্যাপার, গুনিন ডাকো গুনিন ডাকো। সেই ওর মা তো হাত পা ছুঁড়ে তখন কাঁদতে শুরু করেছে, দিয়ে বলছে আমার মেয়েটাকে ধরেছো কেন, আমার মেয়েটাকে খেতে এসছো কেন? বলে তোকে খেতে এসছি কেন, তোকে আগে খাবো আমি, দাঁড়া। এইরকম করে তো চিৎকার করছে, আর ওইরকম দাওয়ায় বসে বসে ও সবাইকে এরকম নাম ধরে ধরে ডাকছে। এই করতে করতে এবার ওরা তো গেছে গুনিন ডাকতে, কাজ পেশে কোথায় কাকে পায়, একটা পীর বাবাকে ডাকতে ডাকতে গেছে। এইবার একজন ভদ্রলোক সে এসে না এরকম দেখে হয়তো খুব ক্যাজুয়ালি বলছে দুধ দুধ এসব ভণ্ডামি বলে বেরিয়ে চলে যাচ্ছিল। তখন বলছে এই শোন এদিকে, ভণ্ডামি না, ভণ্ডামি আমার মরার গায়ে তুই লাথি মারছিস, আমি ভুলে গেছি, তোরেও ঘাড় মটকাবো দাঁড়া। তখন না লোকটা মানে একটু থতমত খেয়ে গিয়ে বলছে কি না না আমি লাথি মারিনি, আমি লাথি কেন মারবো তোমাকে, ওটা লেগে গেছে পায়ে আমার। ওই লোকটা তখন না ভয় পেয়ে গেছে। তখন তারপরে লোকটা বলছে যে যেদিনকে ওই ঠাকুমাটি মারা যায়, ওই ঠাকুমার বডিটা ওই বাড়ি থেকে একবার ওনার শেষবারের মতো নিজের বাড়িতে আনা হয়েছিল, নিজের বাড়িতে এনে 5 মিনিট মতো রাখা হয়েছিল, রেখে তারপরে এখান থেকে ওরা সবাই মিলে দাহ কার্যের জন্য নিয়ে বেরিয়ে যায়, যেহেতু সারাটা জীবন উনি এখানেই কাটিয়েছিলেন। ওই যে বললাম লাস্ট জীবন ওনাকে কাটিয়ে দেওয়া হয়েছিল ওনার ওই মামার বাড়িতে, কিন্তু মানে তারপরে লাস্ট এখান থেকে ওনার কাজটা মানে মৃতদেহটা নিয়ে ওঠানো হয়েছিল আর কি শ্মশানের উদ্দেশ্যে, কেননা বাড়ির সমস্ত আরো লোকজন তো সব ছিল। এইবার সেই সময় যখন ওনার বডিটা শোয়ানো ছিল, এবার এই লোকটা ইন্টেনশনালি নয়, মানে বাই চান্স হয়তো সাইড দিয়ে যেতে গিয়ে বা হয়তো রাস্তাটা একটু মানে ক্রস করতে গিয়ে কোনোভাবে ওনার পায়ের একটু ওই মানে মৃতদেহটার পাটা বেঁধে যায় আর কি, মানে হোঁচট খায় না মানুষ, ওরকম ভাবে এক পাশ থেকে আরেক পাশে যেতে গিয়ে ওনার একটু হোঁচট খেয়ে গেছিলেন, উনি ওনার পায়ের টাচ হয়েছিল, সেটা কিন্তু ওনার মনে ছিল। এবং উনি যেটা হয় মৃত ব্যক্তি এরকম গায়ে টাচ হয়ে গেলে আমরা কি করবো, তাড়াতাড়ি করে এমনি আমরা প্রণাম করি, তো ওরম হয়ে গেলে আরো আমরা কি করি মনে মনে ক্ষমা প্রার্থী হয়ে প্রণাম করে নিই। তো উনিও তখন মনে মনে ওরকম ক্ষমা প্রার্থী হয়ে প্রণাম ঠুকে নিয়েছেন, কিন্তু এটা তো একটা খুবই সামান্য ব্যাপার, আর এটা হয়তো কেউ নোটিসও করেনি, আর এই মেয়েটার তো সেটা জানার কোনো প্রশ্নই ওঠেনি, এটা নিয়ে আজ অব্দি কেউ কোনোদিন কোনো কথা বললো না, এটা হয়তো কেউ দেখেও নি, কেউ গ্রাহ্যও করেনি, কারোর মাথাতেও নেই। তো এই মেয়েটি হঠাৎ করে তাহলে সেটা কি করে বলবে? ও তখন ওই যেই বলেছে না সব ভণ্ডামি, আর যেই ওকে বলেছে ভণ্ডামি তুই আমার লাথি মারছিস হ্যাঁ আমার দেহে, তখন বলছে যে না না আমি তোমাকে মারিনি, তুমি আমার ঘর মটকাবে কেন, আমি আমি কিছু করিনি, আমি তো যেতে গিয়ে পায়ে লেগে গেছিল। তো এরকম বসে বসে বলছে। এবার তো গুনিনকে আনা হয়েছে, তা গুনিনটা এসে যেই ও ঢুকছে বলছে তোরে আনার কোনো দরকার লাগবে না, আমি এমনিই চলে যাব, তোরে আনতে লাগবে না। তখন বলছে যে তুই এসছিস কেন, তুই যখন এমনি চলেই যাবি তো শুধু শুধু নাতনিটাকে কষ্ট দিচ্ছিস কেন, ওর শরীরে তো কষ্ট হচ্ছে। তখন বলছে আমি এখন যাব, কিন্তু তার আগে আমার অনেক কাজ আছে, আমি আমার নিজের কাজ ছাড়তে এসেছি। তো বলছে কি কাজ আছে তোমার? বলছে আমার কাজ করব তারপরেই আমি এখান থেকে যাব। তো গুনিন তখন বলছে যে আপনারা কেউ ভয় পাবেন না, এটা না কোনো মানে খুব খারাপ সোল নয়, কেননা খুব বাজে সোল হলে যেরকম বলে না যে না আমি যাব না, ছেড়ে যাব না, আমি নিয়ে যাব, হ্যাঁ, তো উনার হয়তো সেরকম কোনো ইন্টেনশন নেই, সেটা গুনিন প্রথমেই বলে দিল যে এ কোনো খুব খারাপ সোল নয়, এর কোনো উদ্দেশ্যে এখানে এসেছে,
এবং ও কিন্তু চলে যাবে, ঠিক আছে? ও নিজে থেকেই যখন বলছে যে আমি এটা ছেড়ে দিব, আমি চলে যাব, তাহলে ও চলে যাবে, কারণ ও সোল কখনো ওইরকম ভাওতাবাজি কথা বলে না। তো ও যখন নিজে থেকে বলছে চলে যাবে, মানে ও চলেই যাবে। কিন্তু পারপাসটা কি এবার বলছে, যা আমার ছেলে আর ছেলের বউরে ডেকে নিয়ে আয়, আমার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে নিয়ে আয়, যা। তারপর কুনিন বললো উনি যেটা বলছেন সেটা করুন। তো ওদেরকে আবার ডাকা হলো, তখন গিয়ে ওর ছোট ছেলে আর ছোট ছেলের বউটা তো এমনিতে থাকতোই না, সেই বিয়ে 3 মাস পর চলে গেছিল। তো ছোট ছেলের বউটাকে ডাকা হয়, তারা আসে। এবার ওর বড় ছেলেকে আর ছোট ছেলেকে বলছে, যা আমার ঘরের ওই বাঙ্কের ওপরে ওই ট্রাঙ্কটা আছে, ওটাকে নামিয়ে নিয়ে আয়। সেই ট্রাঙ্ক নামানো হলো। বলছে যেন এটা সব পুরো গ্রাম দেখেছে এটা, ঠিক আছে, এই ঘটনাটা নাকি। বলে ট্রাঙ্কটা নামা, ট্রাঙ্কের মধ্যে থেকে বাসনগুলো বার কর, সব বাসনগুলো ভাগ কর, ভাগ কর, বড় বড় কিচ্ছু দিবি না, একদম দিবি না। দিয়ে ওকে বোধহয় দুটো ভাঙা চোরা সব থেকে খারাপ তোপড়ানো বোধহয় 2-4টে বাসন ওকে দিয়েছে। বাকি ট্রাঙ্কে ভালো ভালো যা কাঁসার বাসন কোসন ছিল, যত ভালো কিছু ছিল সব বলেছে এটা ছোট বউকে দিয়ে দিলাম, এটা ছোট বউ নিয়ে যাবে। তারপরে আরো বাড়িতে যারা ছিল না, ওই মেজ বউ বা আরো যাদের সাথে উনি সম্পর্ক ছিল, ওনার ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদেরকে সব না বলে কি বেঁচে থাকতে কত আশা করেছিলুম। একজন কারোর মানে ওদেরই বাড়ির কারো বংশের একটা ছেলের বিয়ে হয়েছে, তার একটা বউ এসে নতুন, বলে ভেবেছিলুম তোর বিয়ে খাবো, তোর বিয়েতে যাব, তা তো আমার তো আর খাওয়া হলো না, ঠিক আছে। দিয়ে বলছে কই তোর বউরে ডাক, নতুন বউরে ডাক। দিয়ে সেই নতুন বউটাকে ডাকা হয়েছে, তার নতুন বউটার হাতে একটা কাঁসার থালা দিয়ে বলছে এটা তুই নিবি, এটা তোকে আমি দিব বলে কবে থেকে রেখেছি, তোর বিয়ে তো আর আমি দেখতে পেলাম না, এটা তোর বলে ওটা দেওয়া হলো। আচ্ছা, এইভাবে বাসনপত্র ভাগ করা হলো। এইবারে একটা মানে গয়নার পুঁটলি, হ্যাঁ, এইটা উনি মারা যাওয়ার পর ওরা তন্ন তন্ন করে খুঁজেছেন ওনার ঘরে, প্রচুর খুঁজেছে, কিন্তু ওরা কোথাও এটা খুঁজে পায়নি। ওটা ওই মামার বাড়িতেও কিন্তু উনি ওটা সঙ্গে করে নিয়ে যাননি, মানে ছেলেগুলোর মামার বাড়িতে, মানে ওনার বাপের বাড়িতে। তাহলে ওই গয়নার পুঁটলিটা গেল কোথায়? ওটা কেউ খুঁজে পায়নি এতদিন, মানে 7-8 বছর বললাম, তারপরে ওর মেয়েটা হয়েছে, তারও আগে ওই ঠাম্মা মারা গেছে, মানে তখন প্রায় 10-12 বছর কেটে গেছে। তো ওই অত বছর পর সে বলছে যে ওই রকম উনার যে ঘরটা, সেই ঘরের পেছনে একটা জমি, সেই জমির মধ্যে থেকে উনি খুঁড়ে একটা গয়নার পুঁটলি বার করলেন, মানে ওই মেয়েটা গিয়ে আর কি বার করলো। এবার এইটা তো ওর বাবা মাই খুঁজে পায়নি, ওর বাড়ির কোনো আত্মীয় স্বজনই খুঁজে পায়নি, তাহলে এই বাচ্চা মেয়েটার পক্ষে তো জানা একেবারেই অসম্ভব ব্যাপার না, যে এই গয়নার পুঁটলিটা ওই রকম গাছের তলায় লুকানো আছে মাটি খুঁড়ে। তো ফাইনালি ওইখান থেকে গয়নার পুঁটলিটা বার করলো, করে সবার সামনে মানে সর্বসম্মুখে ছোট বউকে সব গয়না দিয়ে দিল। আর বড় বউয়ের তখন মানে সব দিকে জ্বালা, ভূতকে কিছু বলতে পারছে না, বলতে গেলে আবার নিজের মেয়েটাই যাবে প্রাণে, সেই মেয়েটারই ঘাড় মচকে দেবে। ও তখন যতই হোক মা তো আফটার অল, যতই দরজাল হোক না কেন, মেয়ের ক্ষতি তো চাইবে না। তো তখন তার মানে তুই যা পারছিস কর বাবা, আমার মেয়েটাকে তুই ছেড়ে দে, এরকম তার মোটিভটা। তো স্বাভাবিকভাবেই সে তখন চুপচাপ করে বসে সেই ঝরঝর করে হাও হাও হাওয়াও করে কাঁদছে, আর ওনার হাতে পুরো ওই গয়নাটা থলিটা ধরিয়ে দিল ছোট বউকে। বলছে ওরে একটাও দিবি না, ও একটা কাউকে শান্তি দেয় নাই, ও কাউকে সংসার করতে দেয় নাই, ওকে একটা দিবি না, ও কিচ্ছু পাবে না। ওর এত লোভ না কি ও এই বাড়ি ভোগ করবে, ও সব কিছু করবে, ও থাক এ বাড়িতে, তুই তোর বাড়িতে থাক, কিন্তু ওরে আমি কিচ্ছু দেবো না বলে যত গয়না ছিল বাসন ছিল সব নাকি ছোট বউকে ডেকে ছোট বউকে হ্যান্ড ওভার করলো, করে তারপরে সবাইকে দু চোখ করে দেখে নাকি উনি মানে ওইভাবে মেয়েটা নাকি আস্তে করে ফেইন্ট হয়ে পড়ে যায়। মানে গুনিনকে কিচ্ছুই করতে হয়নি, মানে উনি এসেই ছিলেন হচ্ছে একটা জানান দিয়ে, উনার একটা উনি ভীষণ একটা গুড সোল ছিলেন, উনি জাস্ট জানান দিলেন, এবং জানান দিয়ে মানে সারা জীবন উনি নাকি খুব ভালো মানুষই ছিলেন। তো এবার ওই সব যা ভাগ বাটোয়ারা করার ছিল ওনার, যাকে যা দেওয়ার ছিল সেগুলো দিয়ে টিয়ে উনি নিজেই অজ্ঞান হয়ে মানে মেয়েটি পড়ে গেল, মানে গুণিন হলো চলে গেছে। কিন্তু এটা তো ঠিক নয় যে ওর কিন্তু একবার যখন ওকে এত সহজে ধরে নিয়েছে, ওর কিন্তু এটা মানে টেন্ডেন্সি হতে পারে যে এরপরে আবার ওর কখনো ফিরে আসতে মনে হলো আবার আমার কিছু কাজ বাকি থেকে গেছে, আবার গিয়ে ধরি, তো তখন মুশকিল হয়ে যাবে। তো মেয়েটার গায়ে তখন ওরা একটা কবচ দিয়ে নেয়, যে যাতে কোনো রকম কোনো মানে কেউই ওকে ওরকম ভাবে কবজা করতে না পারে।
ঘরটা ওরা বাঁধিয়ে নেয় যাতে ওই জিনিসটা, তখন ওই গুণিন বলছে আপনারা হয়তো বুঝতে পারেননি, জিনিসটা হয়তো প্রচ্ছন্নভাবে ছিল কিন্তু এই সোলটা মানে এই বাড়িতেই ছিল এত বছর, সেটা আপনারা বোঝেননি কোনোভাবে, হয়তো উনি নিজের জানানটা এমনিতে দেননি বা নিজের উপস্থিতি কখনো আপনাদেরকে বোঝাননি, তাই কিন্তু উনি কিন্তু এই বাড়িতে ছিলেন এতদিন পর্যন্ত। যাই হোক, তো গুণিন বলেছিল যে উনি তো গুড সোল, উনি এমনিতেও এই যে চলে গেলেন না নিজের কাজ শেষ করে, উনি আর হয়তো আর এখানে থাকবেনও না, উনি আর মানে এরকম কিছু ঘটবেও না আপনাদের বাড়িতে ফার্দার, কিন্তু তবু উনি চারিদিকটা প্রোটেক্ট করে দিলেন যাতে ওই বাড়ির ভেতরে আর অন্য কিছু না ঢোকে, প্রবেশ করে, আর মেয়েটার গায়েও অনেকটা দেহবন্ধন টন্ধন করে দিয়ে কবচ টবচ দিয়ে দেন। তো তারপর থেকে কিন্তু ওই বাড়িতে আর কোনোদিনই কোনো সমস্যা হয়নি। যাই হোক, ছোট বউ তো চলে গেছিল ওইসব জিনিসপত্র নিয়ে, কিন্তু বড় বউয়ের মানে ভূত ছেড়ে যাওয়ার পর তো যে মানুষ এতটাই বাই নেচার প্রলোভিত, যে মানুষ এতটাই হিংসুটে, এবার তার কোথাও গিয়ে তো গয়নার জন্য সে ভীষণই হয়তো কেঁদেছিল মনের মানে কি বলবো নিরালাতে, কিন্তু সেটা তো আর প্রকাশ করতে পারে না কারণ মেয়ে তার তখন আগে। যাই হোক, তো তার আর আলটিমেটলি কিছু পাওয়া হয়নি, খুবই দুঃখজনক ব্যাপার এটা, এত কিছু করলো যে একটু গয়নার লোভে, একটু সবকিছু জিনিসপত্রের লোভে, কিন্তু সবই ওর হাতছাড়া হয়ে গেল। যাই হোক, একটা একদম অন্যরকম আস্বাদের অন্য রকমের ঘটনা, বেশ অন্যরকম। হ্যাঁ, বেশ হয়েছে, খুব মজা লাগলো, বেশ মজাদার, আমারও বেশ মজাদার লেগেছে গল্পটা। শিখা লিখছে, আচ্ছা তিশা চট্টোপাধ্যায় লিখছে খুব সুন্দর গল্পটা, একদম অন্যরকম না বলো? ওকে, তো অনেকদিন পর তিশার কথা মনে পড়লো। আরে তিশার একটা হ্যান্ডওয়ার্ক আমার কাছে পড়ে আছে, আমার ওটা তোমাদেরকে দেখাবো বলে, শেয়ার করবো বলে আমি মাথা থেকেই বেরিয়ে গেছে, দেখাবো আমি এরপরে একটা যে কোনো এপিসোডে দেখাবো। খুব সুন্দর একটা নেক পিস, ওর আর্টওয়ার্ক খুব ভাল লাগে আমার। অ্যান্ড মানে এখনো পর্যন্ত আমার কাছে কলস আসে যে ও তিশার নাম্বারটা দাও তো একটুখানি, আমি যেহেতু যখন ফার্স্ট ওর প্রমোশন করেছিলাম তারপর থেকে সবাই কল করে, তো ওর আরেকটা ওয়ার্ক তোমাদের দেখাবো আমি। আচ্ছা, সত্যি বেশ অন্যরকম একটা গল্প। সব শাশুড়ি খারাপ হয় না, না কখনোই না, সব শাশুড়িও খারাপ হয় না, সব বৌমাও খারাপ হয় না, সব শাশুড়ি খারাপ হয় না বাবা। আমি আমার নিজের দিদাকে দেখেছি, বাপরে বাপ, আমার দিদাকে দেখেছি। আর একটা সব থেকে ভালো ব্যাপার, আমার ফ্যামিলি বন্ডিংটা দেখে আমি যে বড় হয়েছি, মানে আমি ওই জন্যই অন্যান্য জায়গাতে মানানো আমার জন্য খুব কঠিন হয়ে পড়ে, মানে হয়তো আমি বেশি নিজেই ইমোশনাল ফুল। আমার দিদাকে দেখেছি, আজ অব্দি কোনোদিন আমার দুই মামির সাথে কোনো বিষয় নিয়ে সেরকম কোনোদিন ঝগড়া করতে দেখিনি আমি আমার বাড়িতে। আমার ঠাকুমা তো খুব ছোটোবেলায় মারা গেছেন, তো আমি কখনো আমার মাকে ঠাকুমাকে একসাথে দেখিনি, কিন্তু দিদা মামিদেরকে একসাথে দেখতাম। তুমি জানো মানে এখনো পর্যন্ত আমার দিদা যে মারা গেছে বেশ কয়েক মাস তো হলো, আমার মামিরা মানে আজও টিল দ্য ডেট আমার দিদার সাথে আমার মার মানে ওই আমার মা দিদা ছিল যে বেস্ট ফ্রেন্ডস। তো সব সময় আমার মা সকালবেলা কাজ সেরে একবার ফোন করতো, দুপুরবেলা একবার ফোন করতো, রাত্রেবেলা একবার ফোন করতো, এবং মোটামুটি সিরিয়ালের গল্প থেকে শুরু করে কি রান্না হয়েছে থেকে শুরু করে, দুজনেরই কোনো কাজ ছিল না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার মা বাবারও কোনো কাজ নেই, আর ওদিকে দিদারও কোনো কাজ ছিল না, দুজনে মিলে বসে বসে সারাদিন গল্প করতো। তো এখন অতটা গল্পের টাইম তো আমার মামির কাছে ডেফিনেটলি নেই, কারণ আমার ছোটো মামি দুই মেয়েকে মানুষ করতে হয়েছে, তো স্বাভাবিকভাবেই সে খুব ব্যস্ত মানুষ। কিন্তু মানে ওই যে নিয়ম করে ফোনটা আসতো বাড়ি থেকে, টিল দ্য ডেট আমার মামি সেটা করে যাচ্ছে। আমার মায়ের সাথে এতটাই ভালো রিলেশন, মানে আমার বাড়ির বন্ডিংটাই আমি এরকমই দেখে অভ্যস্ত হয়েছি। তো যার জন্য না আমার মানে যখন আমি এই ওয়ার্মথগুলো কোথাও থেকে পাই না, আমার খুব ডিসকমফোর্ট ফিল হয় একটা। তো আমি এখনও মানে আমার মামির সাথে এখনও সকালবেলা উঠে কি রান্না হলো, তোমার শরীর কেমন, আমার শরীর কেমন থেকে শুরু করে, ওই সিরিয়ালে ওটা দেখেছো দিদি, আজকে তুমি দেখো এই এপিসোডটা আছে, আজকে কিন্তু এখানে একটা ভালো সিনেমা দিয়েছে তুমি দেখো, হ্যাঁ দিয়ে সন্ধ্যাবেলা রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়েছো, অমুক তমুক, মানে দিদা ঠিক যে কাজটা করতো আমার এখন ছোটো মামি আর আমার মা এখনো পর্যন্ত টিভিতে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমার মা না ফিলই করতে পারে না যে দিদা নেই, মানে ওই ওয়ার্মথটা এখনো পর্যন্ত ফিল করতে পারে। ঘটনাটা কিছু কিছু ক্ষেত্রে আমার এক পরিচিতের মতো। আচ্ছা, ইলোরা চৌধুরী লিখছে, এরকম কোনো ইনসিডেন্ট থাকলে আমাকে শেয়ার করতে পারো 8240840618। তোমার হাসি মুখ কি আমার কি হাসি খুশি ভালো লাগে? আচ্ছা, তোমার মনে আছে, এত ভালো লাগলো শুনে। আমি সবাইকে মনে রাখি তিশা, আমার মেমরি খুব ভালো। হ্যাঁ, আমি একবার যদি কারোর সাথে বন্ধুত্ব করে নিই তো আমি জন্মেও ভুলি না সেটা। আমার এই দিক থেকে মেমরিটা খুব ভালো। তোমার বলা সব গল্পে অসাধারণ, আর তুমি বললে সেটা দারুণই হয়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার যাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। আজকে দুটো ঘটনা বলবো, একটা খাবিশ জিনের গল্প বলবো। কে জানো কি জানো খাবিশ জিনের ব্যাপারে, চটপট ওখানে কমেন্ট করো তো দেখি আগে, তো দেখি তোমরা কতটা বলতে পারো, তারপরে আমি বলবো। আর তারপরে একটা বান মারার মানে একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক ইউটিউব চ্যানেলে। ওকে, গুড নাইট।